আর এদিকে খাওয়ানি হয় না, আরো খাওয়াতে হবে। ঠান্ডা এখন শীত শীত করবে, এখন খাওয়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। হুম, ওকে, স্পষ্ট শোনা যায় আলহামদুলিল্লাহ। আমরা তাহলে ক্লাস স্টার্ট করি নাকি? আজকে ক্লাসটা যেহেতু একটু বড়, তো আগে আগে শুরু করি নাকি? আজকে আমরা লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানবো বলেছিলাম। এই প্রশ্নটা কমন আসে, মূলত মূলত আগে বলে নি, এই প্রশ্নটা থেকেও প্রশ্ন আসে। মূলত এটা একটা বড় প্রশ্ন, এর থেকে শর্ট প্রশ্ন আসবে। তার জীবন নিয়ে, তার শিল্পকর্ম নিয়ে ছবি আসবে, সবই নিয়ে আসবে। আমি বলে দেবো কোনটা কোনটা শর্ট ভাবে আসবে। এটা বৃহৎ প্রশ্ন, কিন্তু এর মধ্যেও অনেক প্রশ্ন আছে। হুম, সুতরাং আমরা খুব মনোযোগ সহকারে দেখব। আর বিশেষ করে এখন থেকে শুরু করে যত পরীক্ষা হবে, এই লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকবেই কমন। সুতরাং আমরা অবশ্যই জানবো লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে। সবাই একটু জানাবেন বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকের আলোচ্য বিষয় লিওনার্দো দা ভিঞ্চি। আজকের আলোচ্য বিষয় হলো লিওনার্দো দা ভিঞ্চির জীবন, শিল্পকর্ম, তার জন্ম, পরিচয়, তিনি কেন বিখ্যাত হয়েছিলেন। এটা আমরা শিল্প জগতে আসলে যে নামটা আমাদের প্রথম ভেসে ওঠে আন্তর্জাতিক শিল্প অঙ্গনে, সেটাতে নাম, তার নাম হলো লিওনার্দো দা ভিঞ্চি। মূলত আজকের বিষয় হলো লিওনার্দো দা ভিঞ্চি। আসলে আমরা বলে নিই, আমরা এভাবে ভূমিকাটা এভাবে দিতে পারি, একের ভিতরে সব। এমন একজন ব্যক্তিত্ব কথা যদি আমরা বলতে যাই, ঠিক আছে, তাহলে প্রথম যে নামটি আসবে পৃথিবীর বুকে, সেই একের ভিতরে সব, মানে সেই কয়েকজন বিশ্ব মানবের ভিতরে, বড় মহামানবের ভিতরে লিওনার্দো দা ভিঞ্চি হলো একজন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতরে একজন। আমরা বলতে পারি তিনি একজন কর্মজন্মা ব্যক্তিত্ব। কারণ তিনি মূলত আহ
জন্মেছিলেন এক সম্ভ্রান্ত পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অসম্ভব গুণে মানে এক বিখ্যাত ব্যক্তিত্ব। তাকে ল্যাটিন ভাষায় বলা হতো লাইম ইউনিভার্সাল, বলা হতো লাইমো ইউনিভার্সাল। এটা হলো ল্যাটিন শব্দ লাইমো ইউনিভার্সাল। এই যে লাইমো ইউনিভার্সাল মানে তিনি ছিলেন সর্বজনীন, মানে তিনি জানতেন না এমন বিষয় খুব কম ছিল, তিনি প্রায় সব বিষয়ে জানতেন, তাই এই জন্য তাকে বলা হতো লাইমো ইউনিভার্সাল। ঠিক আছে, এবং তিনি আমরা এভাবে করে আমরা তার বর্ণনা বা তার ভূমিকা আমরা এভাবেই দিতে পারি। পৃথিবীর যে কজন ক্ষণজন্ম ব্যক্তি ছিলেন, পৃথিবীর যে কজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার মধ্যে অন্যতম হলো লিওনার্দো দা ভিঞ্চি। মূলত তিনি আবিষ্কারে এবং চিত্র জগতে এবং রেনেসায় সব থেকে উল্লেখযোগ্য যেসব শিল্পীগুলো ভূমিকা রেখেছিলেন তার মধ্যে ছিলেন। তাকে বলা হতো লাইম ইউনিভার্সাল, ল্যাটিন শব্দ, অর্থ হলো তিনি ছিলেন সর্বজনীন। এটাই হলো আমরা ভূমিকা দেব। আপনারা কি ভূমিকাটা বুঝতে পেরেছেন নাকি লিখে দিতে হবে? কবিতাকে কি আমি আর একটু লিখে দেবো? একজন বলেন। একের ভিতরে সব এমন একজন। স্যার ইউ এর পরে কি লিখছেন? ইউ লা ইউমো, লা ইউমো ইউনিভার্সাল। এটা হলো ইউনিভার্সাল, UNIVERSAL, ইউনিভার্সাল। একের ভিতরে সব এমন একজন ব্যক্তির কথা যদি বলতে হয়, যার নামটি প্রথমে আসে তিনি হলেন যার নামটি প্রথম মনে আসে তিনি হলেন কে? ভিনসি। শুধু ভিনসি লিখে দিলাম, লিওনার্দো দা না লিখে ভিনসি। ছিলেন লিওনার্দো দা ভিনসি। আমরা একের ভিতরে সবকিছু যে গুণগুলো ছিল সমস্ত গুণ তার ভিতরে ছিল। তিনি মানে বহুমুখী গুণের অধিকারী। আমরা তার জীবন যখন জানবো তখন আরো ভালোভাবে আমরা জানবো যে তিনি যে কতটা গুণের অধিকারী ছিলেন। ঠিক আছে, তিনি যে কতটা গুণের অধিকারী ছিলেন তা দেখলেই বুঝা যায়। তার জীবনটা আমরা পড়বো। আচ্ছা, মুছে দিলাম। এই একের ভিতরে সব, এই কথাটা আপনার যদি মনে থাকে তাহলে দেখেন পরের অংশটুকু আপনারা লিখে নিতে পারবেন। ভূমিকায় আমরা আরো লিখতে পারি যে যে তিনি মানে অনেক গুণধর এবং গুণী ব্যক্তি ছিলেন এবং তিনি ক্ষণজন্ম একজন ব্যক্তিত্ব। তাহলে আবিষ্কারের নেশা তাকে আঁকড়ে ধরেছিল। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অনেক মেধাবী এবং বলিষ্ঠ পুরুষ। মুছে দিলাম। হ্যাঁ, নিয়ে যাও। পূর্ণিমা আপনি মিউট হন। জন্ম পরিচয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে। ইতালির 1452 ফ্লোরেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেন 1852 সালে। বাহ, কেন একজন বললেন, ভেরি গুড। ইতালির ফ্লোরেন্স শহরে। স্যার, যারা প্রথমে ভর্তি হয়েছিল তারা এই ক্লাসটা একবার পেয়েছে। ইতালির ফ্লোরেন্স শহরে
ইতালির ফ্লোরেন্স নগরে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? এটা হলো আনসিয়ানো গ্রামে। আনসিয়ানো আনসিয়ানো গ্রামে, ঠিক আছে। ইতালির ফ্লোরেন্স শহর থেকে কোথায়? আনসিয়ানো গ্রামে তার জন্ম। তাহলে ইতালির ফ্লোরেন্স শহরনগরে আনসিয়ানো গ্রাম, এটি মূলত 60 কিলোমিটার দূরে অবস্থান করতো। এই যে ফ্লোরেন্স শহর থেকে 60 কিলোমিটার দূরে, 60 কিলোমিটার দূরে এই আনসিয়ানো নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, মূলত তিনি জন্মগ্রহণ করেন, তার পিতার নাম ছিল পিয়ের দা ভিঞ্চি। পিতা হলো পিয়েরে দা ভিঞ্চি। পিয়েরে দা ভিঞ্চি। আর মাতা নাম হলো ক্যাটরিনা। পিতার নাম হলো ক্যাটরিনা, ঠিক আছে। তাহলে আমরা তার জন্ম পরিচয় জানবো। ইতালির ফ্লোরেন্স থেকে নগর থেকে 60 কিলোমিটার দূরে আনসিয়ানো নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন পিয়েরে দা ভিঞ্চি আর মাতার নাম ছিলেন হলো ক্যাটরিনা। তিনি কি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1452 সালের 15 এপ্রিল। আমি এটা দিচ্ছি, এটা মুছে দেবো কি? মুছে দেবো কি? একজন একটু মডারেট করবেন, তাহলে ভালো হয় আমার জন্য। একজন একটু মডারেট করলে আমার জন্য ভালো হয়, কারণ অনেক সময় হয়তো বুঝতে পারি না যে আগে আগে জি মুছে দেওয়া হয়ে যায়। জি স্যার, যখন বুঝে দেবো আপনারা দেন। একটু করে বলবেন। তিনি মূলত 1452 সালে জন্মগ্রহণ করেন। 1452 সালের 15 এপ্রিল। তিনি 1452 সালে জন্মগ্রহণ করেন। মূলত তার পিতামাতার 11তম সন্তানের ভিতরে তিনি ছিলেন প্রথম। তো লিওনার্দো দা ভিঞ্চি 11টা সন্তান, মানে 11টা সন্তান হলো। এখানে পিয়েরে দা ভিঞ্চির 11 সন্তানের ভিতরে তিনি ছিলেন সবার থেকে বড়। আর তিনি মূলত মৃত্যুবরণ করেন 1519 খ্রিস্টাব্দের 2 মে। 1519 স্যার সালে। পিতামাতার 14 জন সন্তানের মধ্যে হবে না? হ্যাঁ, পিতামাতার 14 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন প্রথম, এরকম না? মূলত এখানে মতভেদ আছে, কখনো কখনো 11 জন হয়, কখনো 14 জন হয়, ঠিক আছে। আমি প্রথম প্রথম মানে হলো 14 জন জানতাম। আমি 14 জন জানতাম, কিন্তু সেদিন আমার এক স্যার বলছিল যে আসলে 14 জন না 11 জন। সেক্ষেত্রে আমিও একটু কনফিউজ করে গেছি, ঠিক আছে, যে আসলে এক্সাক্ট কোনটা। তবে কি 14 জনও দিতে পারি, 11 জন, আমি তো মানে মতান্তর আছে আর কি, ঠিক আছে। এই নিয়ে এত ভাবার কিছু নাই, ঠিক আছে। ঠিক আছে, এটা 11 জন হতে পারে, 11 জন একটা অ্যাপ্রোপ্রিয়েট থাকতে পারে। তিনি 1519 সালে, তিনি 1519 সালে 2 মে মৃত্যুবরণ করেন। ফলে 2 মে মারা যান। আচ্ছা, তাহলে 1452 সালে জন্মগ্রহণ করেন আর 1519 সালে 2 মে তিনি মারা যান। তার জীবন ছিল বর্ণাঢ্য। তিনি তার এই সংক্ষিপ্ত জীবনে তিনি অসামান্য সব অবদান রেখে গেছেন। আপনারা যদি কেউ কনফিউজড হয়ে যান, তাহলে আপনারা একটু নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। আসলে এটা appropriate, আসলে এটা অনেক সময় ভুলও হয়। আচ্ছা, এবার আমরা তার শিল্প শিক্ষা সম্পর্কে জানবো। শিল্প শিক্ষা,
জন্ম পরিচয় জানলাম, এবার আমরা তার শিল্প শিক্ষা সম্পর্কে জানবো। শিল্প শিক্ষা মূলত তার বাবা পিয়েরে দা ভিঞ্চি সন্তানের এই যে অসামান্য প্রতিভা দেখে ইতালির ফ্লোরেন্স শহরের সেই সময় বিখ্যাত শিল্পী, সেই সময়ের বিখ্যাত শিল্পী, তার নাম ছিল শিল্পী অ্যান্ডিয়া ডেল ভেরেসিও। অ্যান্ডিয়া ডেল ভেরেসিও আমি লিখে দিই, মানে তার কাছে তিনি শিল্প শিক্ষা গ্রহণ করলেন। লিওনার্দো দা ভিঞ্চি ভিঞ্চি শিল্প শিক্ষা গ্রহণ করেন। সে সময় একজন বিখ্যাত শিল্পীর নাম কি? এন ডি অ্যান্ড্রিয়া ডেল ভেরেসিও। অ্যান্ড্রিয়া ডেল ভেরেসিও মূলত তিনি তার কাছে এই শিল্প শিক্ষাটা গ্রহণ করেন। মূলত এই সময়টা ছিল হলো 1469 সাল, ঠিক আছে? এই সময়টা তিনি এই জায়গায় শেখেন, কিন্তু তিনি 1471 সালে নিজে একটা একাডেমি খোলেন। কত সালে? 1471 সালে নিজে একটি একাডেমি নিজে একটি একাডেমি খোলেন এবং সেখানে তিনি শিল্প চর্চা শুরু করেন। তাহলে আমি আরো একবার করে বলছি এখানে, তাইলে তার শিক্ষা জীবনে তিনি তার বাবা তার এই প্রতিভা দেখে, এই যে লিওনার্দো দা ভিঞ্চির পিতা পিয়েরে দা ভিঞ্চি মূলত তার এই দক্ষতা দেখে সেই সময় একজন বিখ্যাত শিল্পী, নাম এনডি নাম কি? এন্ড্রিয়া ডেল ভেরেসিও। এন্ড্রিয়া ডেল ভেরেসিও তার কাছ থেকে শিল্প শিক্ষা গ্রহণ করেন এবং এটা শুরু হয় কি 1469 সালে। মূলত 1471 সালে এসে তিনি নিজে একটা একাডেমি দেন এবং সেখানে তিনি শিল্প নিয়ে গবেষণা করেন। ঠিক আছে, এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন তো? বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম। তার অবদান, মূলত তার অবদান বলে শেষ করা যাবে না, তার অবদান অনেক। তিনি প্রথম এরোপ্লেনের মডেল তৈরি করেন। তাহলে তিনি প্রথম এরোপ্লেনের মডেল তৈরি করেন। তারপরে তিনি প্যারাশুটের মাপ নির্ণয় করেন। তিনি প্যারাশুটের মাপ নির্ণয় করেন। এর কত অবদান? এক, দুই, আরো আছে। মূলত যুদ্ধের সময় তিনি বিভিন্ন সমরাস্ত্র তৈরি করেন। সমরাস্ত্র তৈরি করেন।
নাম্বার 4, তিনি প্রথম দ্রুত পানির তলে যে সাবমেরিন চলে সেই সাবমেরিনের পরিকল্পনা করেন। সাবমেরিনের পরিকল্পনা করেন। ঠিক আছে, এই ছিল তার অবদান। তার আরো অনেকগুলো, তিনি অনেকগুলো আরো আমরা জানবো এখানে। তিনি একাধারে ছিলেন, আমি তাহলে কি এরোপ্লেনের মডেল তৈরি করেন, তিনি প্যারাশুটের মাপ নির্ণয় করেন, বিভিন্ন সমরাস্ত্র তৈরি করেন, তিনি প্রথম সাবমেরিন পরিকল্পনা করেন। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? মুছে দেবো কি? জি স্যার। আচ্ছা, তিনি ছিলেন একাধারে, তিনি ছিলেন কি, তিনি ছিলেন বিজ্ঞানী। কি কি ছিলেন দেখি? তিনি ছিলেন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, কেন যে তাকে লাউ ইউনিভার্সাল বলতে হয় শুনুন। ভূগোল বিশারদ, ভূগোল বিশারদ, শরীরতত্ত্ববিদ, তারপরে হলো কি অগ্নেয় যন্ত্র নির্মাতা, অগ্নেয় অগ্নেয় যন্ত্র নির্মাতা, অগ্নেয় যন্ত্র নির্মাতা, মানে অসংখ্য প্রতিভার অধিকারী তিনি ছিলেন, অসংখ্য প্রতিভার অধিকারী। ঠিক আছে, অগ্নেয় যন্ত্র নির্মাতা, সমরাস্ত্রবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, কি বলছে, ভূগোলবিদ, তারপরে শরীরতত্ত্ববিদ, এগুলো অনেক অনেক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। এবার আমরা জানবো তার শিল্পের বৈশিষ্ট্য। দেখি তার শিল্পের বৈশিষ্ট্যগুলো কি। মুছে দিলাম। পয়েন্ট গুলো কিন্তু নোট করবেন, তার শিল্প বৈশিষ্ট্যগুলো কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো তো অনেক সময় প্রশ্ন আছে যে লিওনার্দো দা ভিঞ্চির শিল্প বৈশিষ্ট্যগুলো কি। শিল্প বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নি। নাম্বার 1, তিনি তার চিত্রে জলস্রোতের গতিবিধি থেকে মানুষের রক্ত সঞ্চালন পর্যন্ত ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তিনি তার চিত্রে জলস্রোতের গতিবিধির সাথে
জলস্রোতের গতিবিধির সাথে মানুষের রক্ত সঞ্চার পর্যন্ত ফুটিয়ে তোলার চেষ্টা করেন, কিন্তু তার চিত্রে চেষ্টা করেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলি যে এটা আমি কি পয়েন্টটা কি দিয়েছি। তিনি তার চিত্রে জলস্রোতের গতিবিধির সাথে মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতি তার চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। মানে হলো মূলত মানুষের রক্তর যে প্রবাহিত, যে ধমনীর মধ্য দিয়ে বা যে শিরার মধ্য দিয়ে প্রবাহিত হয়, মূলত তিনি সেটা অঙ্কন করার চেষ্টা করেছেন। মানে তিনি কতটা আধুনিক ছিলেন। হুম। মূলত তার চিত্রগুলো কিন্তু চিকিৎসা বিজ্ঞানে প্রচুর ব্যবহৃত হয়েছিল, কারণ এখনকার মতো আধুনিক যন্ত্রগুলো কিন্তু সেই সময় ছিল না। সেই সময় মূলত এইভাবে করেই ট্রিটমেন্ট করা হতো অনুমানের ওপরে। তিনি চেষ্টা করেছিলেন সেই ভেদটা ভাঙতে। এই জন্য তিনি মূলত তার চিত্রে জলস্রোতের গতিবিধির সাথে রক্তের সঞ্চালনের যে গতিবিধি সেটা মিলানোর চেষ্টা করেছিলেন, এবং সেটা নিয়েই তিনি চিত্র অঙ্কন করেছিলেন। এটা হলো তার চিত্রের প্রথম বৈশিষ্ট্য। আরো আমরা দেখি আরো কি কি বৈশিষ্ট্য আছে। মুছে দিলাম। জি জি স্যার স্যার দেন। মুছে। নাম্বার 2, প্রাণীর শরীরের সাথে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি গবেষণা করেন। কুকুর, বিড়াল বা অন্যান্য আরো কি এটা গবেষণা করেন। প্রাণীর প্রাণীর সব প্রাণীর সব বা দেহের সাথে মানুষের মানুষের দেহের প্রাণীর সাথে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তিনি বিশ্লেষণ করেন। নিয়ে তিনি গবেষণা করেন। তিনি শুধু গবেষণা করেই ক্ষান্ত হয়ে হননি। মূলত তিনি শুধু গবেষণা করে ক্ষান্ত হননি, মূলত তার একটা রেজাল্টও তিনি দিয়ে গেছেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, তিনি মায়ের গর্ভে ভ্রূণ চিত্র অঙ্কন করার চেষ্টা করেন। এখন তো আমরা দেখতে পাই বিভিন্ন রকমের আল্ট্রাসোনোগ্রাম বা বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা এখন দেখতে পাই, কিন্তু সেই সময় কিন্তু এটা দেখা যেত না। তিনি মূলত মায়ের গর্ভের ভ্রূণ অঙ্কন করার চেষ্টা করেন। নাম্বার 3 আমরা দিব যে ডাক্তারি বিদ্যায় একটা আশ্চর্য জিনিস, তিনি মায়ের গর্ভের ভ্রূণ অঙ্কন করার চেষ্টা করেন। মায়ের গর্ভের ভ্রূণ ভ্রূণ এরকম অবশ্যই বলতে পারবো, ভ্রূণ চিত্র অঙ্কন করেন। চেষ্টা করেন। ঠিক আছে। তুমি মায়ের গর্ভের ভ্রূণ চিত্র অঙ্কনের চেষ্টা করেন। আচ্ছা, নাম্বার 4 দিলাম। 1960 সালে মাদ্রিদে তার একটা রিয়াল মাদ্রিদ, যেটা 1960 সালে মাদ্রিদে সরি মাদ্রিদ বলছি, মাদ্রিদে তার একটি বিখ্যাত নোটবুক পাওয়া যায়। তার একটি বিখ্যাত
পাওয়া যায়। ঠিক আছে, 1960 সালে মাদ্রিদে তার একটি বিখ্যাত নোটবুক পাওয়া যায়। সেই নোটবুকে তিনি অসংখ্য স্কেচ তৈরি করেন। তিনি অসংখ্য স্কেচ পাওয়া যায় মানুষের হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা, ঠিক আছে, তার অনুভূতি সমস্ত কিছু নিয়েই এই মূলত 1960 সালে মাদ্রিদে একটি বই আবিষ্কার করা হয়, তারা বই। তিনি সেই সময় করে গেছেন কিন্তু আবিষ্কার হয় 1960 সালে, সেই সময়টাই এটা দেখা যায়। এবং তিনি মানুষের অভিব্যক্তি নিয়ে যে কত ছবি সুন্দরভাবে ছবি আঁকতে পারেন তা তার এই মূলত স্কেচ বুকেই পাওয়া যায়। তা বলছে 1960 সালে মাদ্রিদে তার একটি বিখ্যাত নোটবুক পাওয়া যায়। মুছে দিলাম এটা। জি স্যার। মূলত তিনি অসহায় বধির বোবা ব্যক্তিদের, বোবা কালা বা এই ধরনের ব্যক্তিদের অভিব্যক্তি নিয়ে চিত্র অঙ্কন করার চেষ্টা করতে, আপনি এটা আলাদাভাবে দিতে পারেন। এটা দিতে পারেন বধির ব্যক্তি বা মানে এমন কথা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চিত্র অঙ্কন করার চেষ্টা করেন, তাদের অভিব্যক্তি নিয়ে চিত্র অঙ্কন করার চেষ্টা করেন। আপনার এটা আলাদাভাবে দিতে পারেন, এটা আমি দিলাম না। তার চিত্রে কাপড়ের ভাঁজ, তার চিত্রে মূলত কাপড়ের ভাঁজ, মাটি ও পাথরের স্কেচ, পাথরের সকল বিষয়, মানে তার চিত্রে কাপড়ের ভাঁজ মাটি ও পাথর আলাদা আলাদা ভাবে তিনি গবেষণা করতেন। মূলত চিত্রে মূলত তিনি মূলত কাপড়ের ভাঁজ মাটি ও পাথরের বিভিন্ন গঠন নিয়ে গবেষণা করে অসাধারণ চিত্র অঙ্কন করতেন। ঠিক আছে, মূলত তার চিত্রে কাপড়ের ভাঁজ মাটি ও পাথরের বিভিন্ন গঠন নিয়ে গবেষণা গবেষণা করে অসাধারণ চিত্র অঙ্কন করতেন। মূলত সেই সময় কিন্তু ফ্ল্যাট লাইন দিয়ে চিত্র অঙ্কন করতেন, তিনি এই লাইন দিয়ে চিত্র অঙ্কন করাটাকে ভেঙে ফেলেন। মূলত তিনি স্কেচের মাধ্যমে একদম জীবন্ত ভাবে চিত্র অঙ্কন করার চেষ্টা তিনি করেছেন, জীবন্ত রূপে। মূলত তার একটা চিত্রকর্ম আছে, নাম হলো মিউনিখের ম্যাডোনা। মিউনিখের ম্যাডোনা, এই চিত্রটা আমি আপনাদেরকে আলাদাভাবে বলছি, এটা আলাদা। মিউনিখের ম্যাডোনা লিখেন এটা। এই চিত্রটিতে তিনি যে কাপড়ের ভাঁজটা ব্যবহার করেছিলেন তা আজ পর্যন্ত স্টিয়ালের পাতে শিশির বিন্দু আঁকতে তিনি অসাধারণ একটি মিউনিখের ম্যাডোনার মূলত এই যে স্টিয়ালের পাতে শিশির বিন্দু অঙ্কন করেন, যেটা আজ পর্যন্ত বিস্ময় হয়ে আছে। এই মিউনিখের ম্যাডোনা ছিল যে কাপড়ের ভাঁজ তিনি অসাধারণ তুলে ধরেছেন, মূলত মাটি কাপড় এগুলো যে তিনি অসাধারণ ভাবে তৈরি করতে পারতেন, যে তার এই দক্ষতা ছিল তিনি তা দেখিয়েছিলেন। ক্রিস্টিয়ানের পাতে শিশির বিন্দু সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এক কথায়। মূলত এই মিউনিখের ম্যাডোনা নামক এই চিত্রটি মূলত তার এই যে ব্যবহার, যে চিত্রের যে একটা সৌন্দর্য তা মানুষকে আসলেই বিস্মিত করেছিল বা তাক লাগিয়ে দিয়েছিল। এবার আমরা যাব তার জীবন সম্পর্কে তো কিছু জানলাম, তিনি যে বিখ্যাত কিছু চিত্র অঙ্কন করেছেন সেই চিত্রগুলো সম্পর্কে জানবো। আচ্ছা,
এবার আপনারা একজন বলেন যে আসলে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন যে এই পর্যন্ত তার জীবন সম্পর্কে যা আমরা আলোচনা করলাম একেবারে প্রথম থেকে এই পর্যন্ত? এবার কিন্তু তার আমরা চিত্রের বর্ণনা এগুলো দেব। কথা বলেন। জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু তার চিত্রের বর্ণনাগুলো দেব। এখন মূলত তিনি অসাধারণ চিত্র অঙ্কন করেছিলেন, আমরা তার 3-4টা চিত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই ক্লাস আর জি কতটুকু স্যার। আছে দেখেন তো, এটার 7টা কতটুকু সময় আছে? হুম? 7টা 38 বাজে স্যার। আর কতটুকু আছে এটা, তাহলে আমি একটু জানতে পারলে ভালো হতো। এটা কত মিনিট করে হয়? 45 মিনিট করে? আচ্ছা, 7 মিনিট শুরু আছে। করি আল্লাহ। হ্যাঁ, 7 সাত মিনিট। মিনিট আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, 7 মিনিটে আবার একটা বর্ণনা হইলো, তারপরের হলো আবার একটা সেশন দিবেন, তখন বাকি তিনটে বর্ণনা করে দেবো। মূলত তিনি তার চিত্রকর্ম, আমরা লিখে নিই তার চিত্রকর্ম। প্রথম যে চিত্রকর্মটা তার, সেটা হলো দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট, এটা হলো তার প্রথম চিত্রকর্ম। ঠিক আছে, দ্য লাস্ট সাপার। ঠিক আছে, অসাধারণ একটি চিত্রকর্ম। আমি দেখেন আপনাদেরকে 4টা যে চিত্রকর্ম বর্ণনা দিচ্ছি, এই 4টা চিত্রকর্মই আমি আপনাদেরকে, আপনাদের যে গ্রুপ আছে না, এই গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা কি দেখেছেন? 4টা চিত্রকর্ম দিয়েছি আমি। জি জি স্যার স্যার। দেখছি। হ্যাঁ, এর ভিতরে প্রথম যেটা দিয়েছি সেটা হলো দ্য লাস্ট সাপার। এটি মূলত একটি বিখ্যাত দেয়াল চিত্র। ঠিক আছে, যে যীশু খ্রিস্টকে নিয়েই তৈরি করা হয়েছিল। মূলত এটি সময়কাল মূলত তৈরি করা হয়েছিল, তার সময়কাল বলি। এটা মূলত 1495 থেকে 98 সালে তৈরি করা হয়েছে। 1495 থেকে 1498 সালে এটি মূলত তৈরি করা হয়েছে। এটি মূলত স্থানটা হলো সান্তা মারিও গির্জায়। মূলত সান্তা মারিও গির্জার মন্দিরেই মূলত সান্তা মারিও, সান্তা সান্তা মারিও গির্জা। মূলত স্থানটা কোথায়? সান্তা মারিও গির্জা। এটি মূলত তেল রঙের। ঠিক আছে, রং হলো কি রং? তেল রং। তেল রং ব্যবহার করে চিত্র অঙ্কন করা হয়েছিল। এই চিত্রের মাপ ছিল সেটাই দিই। মাপ দিই মূলত যদি আসে তাহলে আসতে পারে, তাহলে এগুলো কাজে লাগে। 320 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 785 সেন্টিমিটার। ঠিক আছে, এটি মূলত এখন সংরক্ষণ আছে মূলত রয়্যাল একাডেমি অফ আর্ট লন্ডন। সংরক্ষণ করা আছে দা রয়েল দেখো। মিলন ভাই আপনি একটু মিউট
সবাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার শোনা যাচ্ছে। ওই জি স্যার, শোনা বললেন যাচ্ছে। 7 মিনিট, তা 7 মিনিটের আগেই তো কেটে গেল। আচ্ছা, যা স্যার হোক। মনে হয় 40 মিনিট করে হয় ক্লাস। আচ্ছা আচ্ছা, যাও। দেখেন তাহলে দ্য লাস্ট সাপার এটা হলো তার একটি বিখ্যাত দেয়াল চিত্র। এই সময়কাল হলো, এটি মূলত নির্মাণ করা হয়েছিল 1495 থেকে 1498 সালের মধ্যে। এটি মানে স্থান যেখানে নির্মাণ করা হয়েছে সেটা হলো মূলত মানে যে জায়গাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সেটা হলো সান্তা মারিও গির্জা। এটি মূলত তেল রঙে তৈরি করা হয়েছিল। এর মাপ হলো 302 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 785 সেন্টিমিটার। এটি মূলত সংরক্ষণ করা আছে দ্য রয়্যাল একাডেমি অফ আর্ট লন্ডনে। মূলত এটি সংরক্ষণ করা আছে। এটি একটি বিখ্যাত চিত্রকর্ম। মূলত আপনাদের গল্পটা বলে নিই। এই চিত্রটার গল্পটা হলো এই, মূলত যীশু খ্রিস্ট শেষ রাতের একটা ভোজনের অবস্থায় দৃশ্যে তিনি অবস্থান করছেন, এই জন্য নামটা দিয়েছে দ্য লাস্ট সাপার। মূলত একেবারে শেষ রাতের দিকে আমরা যে সময় সেহেরি করি সেই সময়কার একটা খাবারের দৃশ্য। মূলত মূলত তার সঙ্গে সাথে ছিল 12 জন এবং তিনি সহ মোট 13 জন মিলে খাবার খাওয়ার একটি দৃশ্য। এটাই ছিল তার শেষ খাবার। মূলত তিনি মাঝখানে বসেছিলেন, দুই সাইডে 6 জন 6 জন করে 12 জন ব্যক্তি ছিলেন এবং 12 জনের ভিতরে তারাও আবার ওই 6 জন 3 জন 3 জনের সাথে আলাদাভাবে কথা বলছিলেন। এই যে 3 জন 3 জন আলাদা করে কথা বলছিলেন, এর ভিতরে অনেকেই ছিলেন আলাদা আলাদা ভাবে, যেরকম ছিলেন জন, পিটার, জুডাস, এরকম অনেকেই ছিলেন। মূলত এই যীশু খ্রিস্ট অনেক শান্ত ছিলেন এবং তিনি হঠাৎ করে বলে উঠলেন যে তোমাদের এই 12 জনের ভিতরে কেউ একজন আছেন যিনি আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবেন। হ্যাঁ, তো তখন সবাই অনেকটা গম্ভীর হয়ে গেলেন এবং এই জোডাসের হাতে দেখা গেল একটা মুদ্রার থলে। মূলত তিনি ধরে দেওয়ার জন্য একটা শক্তপোক্ত একটা পুরস্কার পাবেন, সেটার একটা সেই চিত্রের যে একটা ভাব তা কিন্তু এখানে ফুটে উঠেছে। নিচে থেকে তাদের পা দেখা যাচ্ছে, তাদের যে একটা চিন্তার অভিব্যক্তি সেটাও ফুটিয়ে তোলা হয়েছে এবং এটি মূলত একটি কালারফুল চিত্র। আর আমি আশা করব আপনারা এই চিত্রটা একটু দেখেন, আপনারা এই চিত্রটা একটু দেখবেন। আমি যেটা বলছি বর্ণনাটা আপনারা ওই অনুযায়ী বর্ণনাটা দিবেন, দেখবেন আপনার ভালো লাগবে। এটা গল্পের আকারে বর্ণনাটা দিবেন, তাহলে ভালো লাগবে। আপনারা কি বর্ণনাটা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, লাস্টে গির্জ না গির্জা কোনটা? ও, স্থানটা গির্জা গির্জা। যা ওইটা আকারটা দিতে ভুল হয়ে গেছে, আপনারা বুঝে নেন কিছু জিনিস। ওটা হলো গির্জা, সান্তা মারিয়া গির্জা। স্যার ওইটা ঠিক কি আছে। 302? মাপটা কি 302? হ্যাঁ হ্যাঁ, 302। বোঝা যাচ্ছে না? 302। ও, এটা এক মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আপনারা কি বর্ণনাটা বুঝতে পেরেছেন? কি আপনারা চিত্র দেখে আরো বর্ণনাটা সুন্দরভাবে দিতে পারবেন। মূলত বর্ণনাটা চিত্র দেখবেন আর দিবেন, সেটা হয়তো বেশি ভালো হয়। এই জন্য আমি চিত্রগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা মুছে দিলাম। আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখি, যেখানে যারা ছিল তাদের কয়েকজনের নাম আমি বলে দিচ্ছি, যেগুলো আপনারা তাদের গেলে হয়তো সব নামগুলো মনে থাকবে না, পারবেন না। ঠিক আছে। একটা আছে জন, কি হলো পিটার, তারপর হলো জুডাস, জুডাস,
এই জুডাসই মূলত তাকে ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, অর্থের বিনিময়ে তাকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল এই জুডাস। আচ্ছা, এবার আমরা দ্য মোনালিসা বিখ্যাত চিত্রটি আমরা সম্পর্কে বর্ণনা করব। স্যার মোনালিসার ছবি কি পরীক্ষা আসে? অবশ্যই, বলেন। আঁকতে বলবে না, কিন্তু বর্ণনা দিতে বলবে। দ্য মোনালিসা এই চিত্রকর্মের নাম শুনিনি এমন লোক খুবই কম। এটি মূলত 1503 থেকে 1505 সালে নির্মাণ করা হয়েছিল। সময় কত? 1503 থেকে 1505। মূলত এটা 2 বছর লেগেছিল এই চিত্রটা তৈরি করতে। এটার মাধ্যম হলো অয়েল অন মূলত একটি কাঠের পাতের উপরে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। অনেকে মনে করে যে মনে হয় ক্যানভাস, কিন্তু কাঠের উপরে, কাঠের ক্যানভাসের উপরে এটি মূলত তৈরি করা হয়েছিল। এর সাধারণ কোনো এতে তৈরি করা হয়নি, ঠিক আছে। এর পাতটা অসাধারণ। বুঝেছ? এই মানে তেল রঙে একটা কাঠের উপরে নির্মাণ করা হয়েছিল। এই চিত্রের মাপ হলো 77 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 53 সেন্টিমিটার। ঠিক আছে। এটি সংরক্ষণ করা আছে লুভার মিউজিয়াম, প্যারিস। সংরক্ষণ হলো লুভার মিউজিয়াম, প্যারিস। মূলত এটি সংরক্ষণ করা হয়েছে লুভার মিউজিয়াম, প্যারিস। ঠিক আছে, আপনারা এই বর্ণনাটুকু লিখে নেন। আচ্ছা, এবার আমরা এর বর্ণনাটা দিব। এটি মূলত লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রের ভিতরে একটি অন্যতম চিত্র হলো এই মোনালিসা। এই মোনালিসা কে সেটা আমরা প্রথমে জানবো, তারপরে আমি মুছে দিলাম। প্রথমে জানি যে মোনালিসা কে। মূলত মোনালিসা হলো ইতালির ফ্লোরেন্সের একজন নাগরিক। হ্যাঁ, ফ্লোরেন্সের নাগরিক, তার নাম হলো একজন যুবক, আহ, ফ্রান্সেসকো ডেল পেকোন্দোর। অর্থাৎ আমরা দেবো ফ্রান্সেসকো ডেল, আমরা এতটুকু দিলেই হচ্ছে। ফ্রান্সেসকো ফ্রান্সেসকো ডেল পেওকোন্দোর, সেটাও দিলাম। পেওকোন্দোর, এটা হলো ফ্রান্সেসকো ডেল পেওকোন্দোর। ফ্রান্সেসকো ডেল পেওকোন্দোর মূলত এই, শুধু আমরা ফ্রান্সেসকো নামটা মনে রাখলেই হবে। হ্যাঁ, এর যুবতী স্ত্রী, এর
যুবতী স্ত্রী এর নাম ছিল হলো ম্যাডোনা লিসা। ম্যাডোনা লিসা থেকে মূলত এসছে মোনালিসা। এই ম্যাডোনা লিসা থেকে এসছে মূলত মোনালিসা। এই মূলত এর হলো পরিচয়। ঠিক আছে, মূলত তারই একটি চিত্র অঙ্কন করা হয়েছে। অনেকে কিন্তু এই ঘটনাটা জানে না। তাহলে ইতালির ফ্লোরেন্স শহরের নাগরিক ফ্রান্সেসকো ডেল পেও কোন্ডোর এর যুবতী স্ত্রী ম্যাডোনা লিসা থেকে সে এসছে মোনালিসা। মূলত এই চিত্রটি মূলত একটি রহস্যজনক চিত্র। মূলত তার পেছনের ব্যাকগ্রাউন্ডে পাহাড় জাতীয় কিছু দেখা যাচ্ছে। মূলত তিনি সদর্পে এক নারী অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন। মূলত তাকে দেখলে মনে হয় যেন তিনি আমার দিকে একটি রহস্যময় ভঙ্গিতে হাসছেন। তার হাসির ভিতরে আছে অনেক রহস্য, অথবা তিনি কৌতূহল করছেন। আমরা যেভাবে ভাববো ছবিটিতে সেই ধরনের বা সেই ভাবধারা প্রকাশ পাবে। আমরা ছবির সামনে গিয়ে যেমন অভিব্যক্তি প্রকাশ করব, ঠিক ছবিটা আমাদেরকে তেমনই একটা রিফ্লেকশন দিবে। এটাই মূলত এই ছবির মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে যে কালার ব্যবহার করেছে, যে সুন্দর অভিব্যক্তি ফুটিয়ে তুলেছে, যা অসামান্য। ঠিক আছে, একজন নারীকে যে কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা লিওনার্দো দা ভিঞ্চির এই চিত্রকর্মতেই আমরা বুঝতে পারি। আমরা বর্ণনাটা কিন্তু এভাবেই দিব। ঠিক আছে, যে সুন্দর করে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হঠাৎ করে কেটে গেল মনে হচ্ছে, তাই আরো জিজ্ঞেস করছিলাম। তাহলে মোনালিসার বর্ণনাটা কি আপনারা দিতে পারবেন? নাকি আরো একবার বলবো? মোনালিসার বর্ণনা কি আপনাকে দিতে পারবেন? আরো একবার একটু বলেন স্যার। আচ্ছা, এই মোনালিসা চিত্রকর্মটি মূলত আপনারা প্রথমে মাপ, এটা অয়েল কালার, অয়েল অ্যান্ড উড কালারে আসছে। এটা হলো 1503 সাল থেকে 5 সাল পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এটি ফ্রান্সের লুভার মিউজিয়ামে আছে। এই ব্যাপারগুলো তো আপনারা মূলত দিবেন। তারপরে দিবেন এটি মূলত একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত চিত্রকর্ম। মূলত একটি নারী অভিব্যক্তিকে এখানে তুলে ধরা হয়েছে। এই নারীটি ইতালির ফ্লোরেন্স শহরের নাগরিক, মূলত ফ্রান্সেসকো ডেল পিওকোন্ডোর স্ত্রী, যুবতী স্ত্রী, যার নাম ছিল ম্যাডোনা লিসা। সেই ম্যাডোনা লিসা থেকে মোনালিসা শব্দটি এসেছে। মূলত একটি নারী অভিব্যক্তি এবং অসাধারণ সুন্দরভাবে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে, যার কালার কম্বিনেশন অসাধারণ। মূলত এই ছবিটি বিখ্যাত কারণ সেই অভিব্যক্তির কারণে এবং তার সেই বাঁকা হাসির কারণে। মূলত ছবিটি দেখলে আমাদেরকে রহস্যজনক মনে হয়। তিনি আমাদেরকে দেখছেন এবং আমরা যে পাশ থেকে দেখবো মনে হবে যেন তিনি আমাদের সম্মুখে দেখছেন, এবং সে কখনো কখনো মনে হচ্ছে না একটা অম্লান হাসি দিচ্ছে, আবার কখনো সে বিদ্রুপের দৃষ্টিতে দেখছে, কখনো সুন্দরভাবে মিষ্টি হাসি, এরকম বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ পাবে। মূলত আপনি যেভাবে ভাববেন সেভাবেই প্রকাশ পাবে। সেই ভাবধারা নিয়ে এই ছবিটি তৈরি করেছে। একজন নারী অভিব্যক্তি যে এত সুন্দরভাবে তৈরি করা যায় তা লিওনার্দো দা ভিঞ্চি তার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং দেখিয়েছেন। এভাবে করে আমরা বর্ণনা দিতে পারি। এটা আপনি আপনার মতো করেও ভেবে বর্ণনা দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত আপনারা চিত্রটা দেখবেন, তাহলে আরো বর্ণনাটা আপনার সুন্দর হবে। জি স্যার। আচ্ছা, এবার আসি ভার্জিন অ্যান্ড চাইল্ড মিক্সের নম্বরে হলো
ভার্জিন অ্যান্ড child with saint n ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানি, এটা মূলত চিত্রকর্মের নাম। মূলত সময়কাল হলো, নির্মাণ করা হয়েছিল 1510 সালে। 1510 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। মাধ্যম তেল রং, মাপ হলো 168 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 130 সেন্টিমিটার। ঠিক আছে? এটাও মূলত সংরক্ষণ করা আছে লোহার মিউজিয়ামে। সংরক্ষণ করা আছে লোহার মিউজিয়াম, প্যারিস। ঠিক আছে? আচ্ছা, এই চিত্রটা মূলত আপনারা দেখবেন, ওখানে যীশু খ্রিস্ট আছে। মূলত এই চিত্রটি আপনারা দেখতে পাবেন, যীশু খ্রিস্ট বসে আছে। মূলত মাতা, প্রথমে মাতা মেরি বসে আছে, মেরি এই, না সরি, এখানে আহ তিনজনকেই দেখানো হয়েছে। মূলত এটি বাইবেলের কাহিনী অবলম্বনে নির্মাণ করেছে। আচ্ছা, এটা মুছে দেবো, মুছে দিলাম, দিয়ে আমি বর্ণনাটা বলছি, দেবো, মুছে দিলাম। মূলত ভার্জিন চাইল্ড সেন্টারি মূলত বাইবেল অবলম্বনে এই চিত্রটা তৈরি করা হয়েছে। বাইবেল, মূলত বাইবেল অবলম্বনে এই চিত্রটা তৈরি করা হয়েছে। মূলত এখানে তিনটা ক্যারেক্টার দেখানো হয়েছে। এক নম্বরে হলো দেখানো হয়েছে মূলত মাতা মেরির মা, এটা মূলত সেন্ট অ্যানি। সেন্ট অ্যানিকে দেখানো হয়েছে, তার কোলে বসে আছে মূলত মেরি। মূলত সেন্ট অ্যানি, তার কোলে বসে আছে হলো মেরি, আর মেরির কোলে বসে আছে মূলত, মেরির কোলে বসে আছে মূলত যিশু। তাহলে সেন্ট অ্যানি বসে আছে, তার কোলে বসেছে মেরি, তারপরে কোলে আছে যিশু। মূলত যিশু তিনি একটা মেষ বা একটা ভেড়ার সাথে খেলা করছে, এমন একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। আপনারা দেখে বর্ণনাটা নিয়ে, আমি ছবিটাই দিয়ে দিয়েছি। বাইবেল অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। সেন্ট অ্যানি এবং ম্যারি এবং যিশু মূলত এখানে বলে একটা বেঞ্চের উপরে বসে আছে, পাশে একটা মেষ বা একটা ভেড়া দেখা যাচ্ছে। এভাবে করে বর্ণনাটা দিবেন। আচ্ছা, লাস্ট চিত্রটা হলো দ্য ভার্জিন অফ দ্য রক, সে দিলাম। আপনারা চিত্রটা আমি যদি দিয়েছি আপনারা দেখে নেবেন, দ্য ভার্জিন অফ দ্য রক, তার একটা বিখ্যাত চিত্রকর্মের ভিতরে একটা।
এই চিত্রটার নাম হলো ভার্জিন অফ দ্য রক। এর সময়কাল হলো ভার্জিন অফ দ্য রকের সময়কাল হলো 1483 সালে। 1483 থেকে 85 সালে নির্মাণ করা হয়েছিল। এটাও মূলত মাধ্যম। অয়েল অন উড নির্মাণ করা হয়েছিল। এটা মূলত 78 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 48 সেন্টিমিটার প্রস্থ। ঠিক আছে, এটি মূলত লুভার মিউজিয়াম প্যারিস। ঠিক আছে, লুভার মিউজিয়াম প্যারিসে রাখা হয়েছে। অধিকাংশ সব লুভার মিউজিয়াম, সান্তা মারিও গির্জায় মূলত দ্য লাস্ট সাপার, তা বাদে সবই লুভার মিউজিয়াম প্যারিসে রাখা হয়েছিল। তার অধিকাংশ চিত্রকর্ম এখনো আছে লুভার মিউজিয়াম প্যারিসে। হ্যাঁ, দ্য ভার্জিন অফ দ্য রক এই চিত্রটার নাম। মূলত এই চিত্রটা কিন্তু একটি বিখ্যাত চিত্র, যেখানে দেখানো হচ্ছে যে শিশু জন এবং শিশু যিশু, আর সাথে দেখা যাচ্ছে একটা স্বর্গীয় দূত আর মাতা মেরি। মূলত 4টে ক্যারেক্টার দেখানো হয়েছে, যেখানে একটি গুহার পরিবেশ, কালো কালো ছোট ছোট পাথর ভেঙে পড়ে আছে সামনে। মূলত মেরি বসে আছে এবং শিশু যিশু মূলত উপদেশ দানের ভঙ্গিতে বসে আছে, এবং পাশে একটি স্বর্গীয় দূত। হ্যাঁ, এবং আহ, পাশে আছে জন জন বলে একজন, যেটা হলো যিশুর ভাই, সে ওখানে বসে আছেন। ঠিক এমন একটা ভঙ্গিতে এই চিত্রটা তৈরি করা হয়েছে। আর পাশে দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে এই চিত্রে। আপনারা এই চিত্রটা দেখবেন, দেখে বর্ণনা দিবেন, তাহলে বর্ণনাগুলো আরো সুন্দর হবে। আমি মূলত এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, এখন আপনারা এই বর্ণনাগুলো দিবেন। আর এই ক্লাস শেষে আপনারা ছবিগুলো দেখবেন। এখন বলেন, আমার এটা কি বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? যে হলো আমি যে ক্লাসটা নিলাম আপনাদের, এই যে 4টা ছবির বর্ণনা এবং শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির যে জীবন, এই সম্পর্কে আপনাদের কি আহ বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? স্যার কাল ক্লাস কি আছে? না, আচ্ছা, আমি একটু বলতে চাইছিলাম, সেটা হলো এর পরে ক্লাসটা যদি আমার রবি সোমে নেওয়া যেত তাহলে ভালো হতো, তারপর থেকে আবার শুক্র শনি নিতাম। নিয়ে যাবে? অসুবিধা থাকলে স্যার ক্লাস দেন, আমরা ক্লাস করব না। মানে আমি মানে এর পরের ক্লাসটা আবার শুক্র শনি না হয় একেবারে রবি সোমে ক্লাসটা করাতে চাচ্ছিলাম, তারপর থেকে আবার শুক্র শনি হবে। এখন না থাকতেও পারি, এই জন্য বললাম। আপনাদের কি খুব সমস্যা হয়ে যাবে? না স্যার, সমস্যা জি নেই, না আপনি স্যার, নিয়েন। সমস্যা হবে না। স্যার এখন থেকে কি ক্লাস? এখন থেকে কি ক্লাস সন্ধ্যা 7টাতে হবে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 7টা। আসলে আমি বলেছিলাম একটু আগায় নিতে, যদিও তারা আপনারা সবাই বলছেন না 7টায় ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হলো ওই হলো প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস, আমি থিওরি ক্লাসগুলো একটু আগায় নেব প্রথমে, কারণ থিওরি তো অনেক, এগুলো আস্তে আস্তে আগায় নেবো। এর পরের পরের দিন আপনাদের করাবো মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, মাইকেল অ্যাঞ্জেলো জীবন ও শিল্পকর্ম সম্পর্কে আমি ধারণা দেব। ঠিক আছে, এভাবে কিছু শিল্পীদের জীবন শিল্পকর্ম দিয়ে শুরু করলে হয় কি, আপনাদের এর পরবর্তীতে যখন একটু ভারী জিনিসগুলো দেখবো, রেনেসা টেনেসা গুলো দেখাবো, তখন আপনাদের একটু সহজ লাগবে। ঠিক আছে, এটা কি আপনাদের কাছে কি কঠিন লেগেছে? না স্যার, সহজই মনে হইলো, আমি বুঝতে পারছি ভালো মতন। ক্লাস স্যার হ্যাঁ 7টার থেকে এগুলো আসলে- নিয়ে হ্যাঁ। হুম। বলছি ক্লাসটা 7টার থেকে নিয়মিত নিয়েন, মানে সপ্তাহে 2টা করে যদি ক্লাস হয়। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আচ্ছা, আমরা একটু রিভাইজ করে নিই, ঠিক আছে? আমরা একটু রিভাইজ করে নিই, একটু আপনারা একটু মিলাই নেন। আমি একটু বলি আপনাদেরকে, সেটা হলো যে মূলত পৃথিবীতে যে কয়জন বিখ্যাত শিল্পী এসেছেন, তার ভিতরে অন্যতম একজন শিল্পী হলো লিওনার্দো দা ভিঞ্চি। মানে পৃথিবীতে আহ মানে যে কজন মানে গুণী ব্যক্তিত্ব এসেছেন, তাদের ভিতরে অন্যতম ছিলেন হলো লিওনার্দো দা ভিঞ্চি। মূলত তিনি
ল্যাতিন ভাষায় তাকে বলা হতো লাইউম ইউনিভার্সাল, মূলত তিনি সর্বজান্তা বলে হিসেবেই পরিচিত ছিলেন, এরকমই একটা জানা। তিনি মূলত ইতালির ফ্লোরেন্স শহর থেকে 60 কিলোমিটার দূরে আনচিয়ানো নামে গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল পিয়েরো দা ভিনসি এবং মাতার নাম ছিল ক্যাটরিনা। মূলত তিনি একটি বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কারণ তার বাবা ছিল জমিদার বা অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, যদিও মা দারিদ্র ছিল। মূলত পিতামাতার 14 বা 11 সন্তানের ভিতরে তিনি ছিলেন সবার থেকে বড়, ঠিক আছে, এবং তিনি অসম্পন্ন মেধার অধিকারী ছিলেন। হ্যাঁ, এবং তার যে শিল্প জীবন, তার বাবা মূলত তাকে তার যে শিল্প প্রতিভা দেখেই মূলত সেই সময় ভেরোসিও কে ফোন দিয়েছে কেউ, কেটে দাও পরে কথা হবে। ফেরোসিওর যে হলো মূলত একজন তার কাছ থেকে মূলত এই শিল্প শিক্ষা গ্রহণ করেন, ঠিক আছে। তার কাছ থেকে শিল্প শিক্ষা গ্রহণ করার পরে 1471 সালে নিজে তিনি একাডেমি দেন এবং সেই একাডেমিতে তিনি চিত্র অঙ্কন করা শুরু করেন। মূলত তার চিত্রের বৈশিষ্ট্যগুলো ছিল অসাধারণ। তিনি জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও ভূগোলবিদ এবং সমরস্তরবিদ, ঠিক আছে, এরকম অসামান্য অবদান রেখেছিলেন। মূলত তিনি প্রথম উড়োজাহাজের আহ গতি নির্ণয় করার চেষ্টা করেন, উড়োজাহাজের যে নকশা তিনি তৈরি করার চেষ্টা করেন, মূলত সাবমেরিনের নকশা করার চেষ্টা করেন, মূলত প্যারাশুটের নকশা করার চেষ্টা করেন, মানুষের কি বলবো শরীরের রক্ত সঞ্চালনের গতিবিধি নিয়েও তিনি আহ মূলত ছবি আঁকার চেষ্টা করেন, মায়ের গর্ভের ভ্রূণ নিয়ে চিত্র অঙ্কন করার চেষ্টা করেন। তার স্কেচ বুকে মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ, বেদনা, আনন্দ এইসব বিভিন্ন জিনিস ফুটে উঠেছে। এবং আসল কথা বলতে গেলে তিনি যে চিত্রগুলো অঙ্কন করতেন, যে কাপড়ের ভাঁজ থেকে শুরু করে যে মাটি এবং পাথরগুলো যে এত সুন্দর, যে তাদের যে জীবন্ত ব্যাপার সেগুলো তিনি প্রথম আবিষ্কার করেন। অন্যরা এত সুন্দর করে ছবি সেই সময় আঁকতে পারতেন না, মূলত তিনিই শুরু করেন এটা। ওই যে বলেছিলাম যে মিউনিখের ম্যাডোনা নামক চিত্রকর্মে ক্রিস্টিয়াল পার্টে শিশির বিন্দু বলে একটা চিত্রকর্মের যে শিশির বিন্দুটা ফুটিয়ে তুলেছে তা আজও পর্যন্ত বিস্ময় যে আসলে এমন করেও চিত্র অঙ্কন করা যায়। তিনি যেসব অসামান্য চিত্র অঙ্কন করেছে তার ভিতরে আছে দ্য লাস্ট সাপার, তারপরে মোনালিসা, তাছাড়াও আছে হলো ভার্জিন অফ দ্য রক, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানি, এরকম অসংখ্য চিত্রকর্ম আছে, ঠিক আছে। আরো অনেক চিত্রকর্ম, নাম না জানা চিত্রকর্ম আছে। মূলত তিনি তার এই জীবন দশায় বহু জিনিস আবিষ্কার করে গেছেন আর কি, এই জন্যই তাকে বলা হতো লাইভ ইউনিভার্সাল। আর একটা ইয়ে ছিল, সেটা আপনাদেরকে যদি বলি, মূলত মোনালিসা চিত্রকর্মের ভিতরে একটা কোট অ্যান্ড কোট ছিল, সেটা যদি আপনারা করে নেন তাহলে দিতে পারি। মূলত ক্লাইভ নামের একজন ক্লাইভ, এটা হলো মোনালিসা চিত্রকর্মের ভিতরের অংশ। শিল্প সমালোচক, ক্লাইভ নামে শিল্প সমালোচক। ক্লাইভ নামের একজন শিল্প সমালোচক বলেছেন, ক্লাইভ বলেন, supreme example of the complex inner life। মূলত এটা লিওনার্দো দা ভিঞ্চি যে এই যে চিত্রকর্ম মোনালিসা, এটা মূলত এটা একটা সুন্দরের একটা সব থেকে উজ্জ্বল দৃষ্টান্ত, ঠিক আছে। মূলত কিন্তু যেটা তার চিত্রের ভিতরে জটিলতা প্রকাশ পায়, ঠিক আছে, এটাকে বোঝানো হয়েছে সুপ্রিম এক্সাম্পল অফ দা কমপ্লেক্স ইনার লাইফ। এটা দিতে চাই, এটা আমার দিলাম। আমার এই ক্লাসটা একটু বড় হলো, ঠিক আছে, ক্লাসটা একটু বড় হলো, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে দু একটা পড়তে পারেন, ক্লাস শেষ করব। আমি বলেছিলাম ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে।
আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার রবিবার দিন ক্লাস আছে 7টায়। আহ এই রবিবারে না সামনের রবিবারে? সামনের রবিবারে না, এর ভিতর তো আর নাই। ও আচ্ছা ঠিক আছে। সামনের রবিবারে আর সোমবারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।